নৃশংসতম ২৫শে মার্চ কালরাত স্মরণে নানা আয়োজন, আজও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি জাতীয় গণহত্যা দিবস। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা ও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। এবং স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। এক দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নানা আয়োজনে ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কালরাত স্মরণ করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কবিতা গানে উঠে এসেছে সে সময়ের বর্বরতার চিত্র। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত স্থাপনায় স্বাধীনতা দিবসের আবহে করা হয়েছে আলোকসজ্জা। মুক্তিকামী নিরীহ বাঙালির উপর বর্বরোচিত হামলার শোকগাথা শিশু কিশোরদের মুখে মুখে। ৪৮ বছর আগের পাকিস্তানি সামরিক জান্তার নেতৃত্বে বাঙালির উপর চালানো নিষ্ঠুর গণহত্যা স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। গান, কবিতা আর আবৃত্তির মাধ্যমে কাল রাতের সে ভয়াবহতা তুলে ধরেন তারা। আপনি একটু আগে দেখলেন শিশুরা মুক্তিযুদ্ধের গান করেছে। আজকে যদি আপনি কোথাও ছবি আঁকতে যান, দেখবেন যে শত শত ছেলে মেয়ে ছবি আঁকছে। এইভাবেই তো তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস জানবে। এই শহীদ মিনার স্মৃতিসৌধ আমাদের বুকের ভেতর কাঁপন জাগায়। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ঘিরে গণহত্যার আবহ। সেদিনের ভয়াবহতার স্মরণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বলন সহ রয়েছে নানা আয়োজন। মিলিটারিরা মানুষদের মেরে ফেলেছে, তারপর কালো রাত করে এঁকেছিলাম, অনেক কিছু এঁকেছিলাম। ২৫শে মার্চের সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পথচিত্র অঙ্কন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তুলির আচরে শহীদদের শোকগাথা ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। আজকের দিনে যদিও অনেক শোকের, কিন্তু আমরা কাজটা করে অনেক আনন্দ নিয়ে, কেউ কোনো বিরক্ত নিয়ে করি না। আমাদের শিক্ষার্থী জীবনে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে আমাদের এই দিনটাতে অনেক শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে সবাই আমাদের জন্য অনেক বড় আত্মত্যাগ করেছে। আমাদের শোকটাকে আমাদের ছবির মাধ্যমে ফুটাই তুলতে চাচ্ছি। রাজধানীর মতো রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ২৫শে মার্চের কালরাত স্মরণ করে পুরো জাতি। এদিকে মহান স্বাধীনতা দিবস ঘিরে রং বেরঙের সাজে সেজে উঠেছে রাজধানীর বিভিন্ন স্থাপনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, সচিবালয়, মৎস্য ভবন সহ সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেজেছে লাল সবুজের সাজে। আজহার লিমন, সময় সংবাদ। ২৫শে মার্চ কালরাত স্মরণে রাজধানীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আছেন সহকর্মী নাজমুস সালেহী। আমরা প্রথমেই যাচ্ছি শাতিলার কাছে। শাতিলা, এখন শহীদ মিনারে যে অবস্থা সেটি বলতে গেলে জাফর, যে এখন একটু জাস্ট 10 থেকে 15 মিনিট আগে এখানে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে শহীদদের স্মরণে, ২৫শে মার্চের যে ভয়াবহতা, যে কালো রাত্রি, তার স্মরণে। এবং এখানে যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে শহীদদের যে আত্মত্যাগ এবং যে আত্মদান, সেই কথা স্মরণ করে প্রতি বছরই প্রদীপ প্রজ্বলন করা হয়। এবং সেই প্রদীপ প্রজ্বলনের ক্ষণটিতে আসলে মৌনতা পালন করা হয়েছে। এবং যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে পুরো শহীদ মিনার জুড়ে যে আয়োজনটি রয়েছে সেই আয়োজনটি চলবে আসলে বেশ রাত পর্যন্ত। এবং এখন যে আয়োজনটি চলছে সেটা হচ্ছে যে এখানে ঘাতক দালাল নির্মূল কমিটির যে হচ্ছে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি এখন শুরু হয়েছে। এবং এখান থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে একটি মশাল মিছিল নিয়ে তারা আসলে জগন্নাথ হলের দিকে যাবেন, যেখানে আসলে ২৫শে মার্চ যে কালরাত, সেই কালরাতের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এবং এখান থেকে যে পুরো আয়োজন
আয়োজনটি, সেই পুরো আয়োজনটির মধ্যে এক ধরনের তরুণদের উদ্বুদ্ধ করা, দেশাত্মবোধের চেতনায় রাঙানো এবং ২৬শে মার্চের যে আয়োজন, সেই আয়োজন তারও নানা অংশ, নানা গান, কবিতা এবং নাটিকার মধ্য দিয়ে আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেই সময়টিকে, ৭১ সালে সেই সময়টিকে, যে সময়টিতে আসলে স্বাধীনতা সংগ্রাম চলেছিল। এবং আজ যে রাতটি সামনে আসছে, সেই রাতটিতে যে হত্যাযজ্ঞ চলেছিল, সেই ব্যাপারটিও কিন্তু এই নানা আয়োজনের মধ্যে দিয়ে আমরা তুলে আনতে দেখেছি সংস্কৃতি কর্মীদের। এবং তারা যেটি জানিয়েছেন আমাদেরকে সেটি হচ্ছে যে এখন এখানে নানা দলের, নানা মতের এবং নানা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যরা আসলে উপস্থিত হয়েছেন এই ঘাতক দালাল নির্মূল কমিটির এই আয়োজনে। এবং তারা আমাদেরকে যেটি সবাই বলছেন যে ধর্ম, বর্ণ নির্বিশেষে সামাজিক, সাংস্কৃতিক সমস্ত সংগঠন একসাথে যে উদ্যোগটি নেওয়া হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে, সেই উদ্যোগে তারা সবাই সামিল হয়েছেন। এবং এই উদ্যোগের মধ্য দিয়ে আসলে তরুণ প্রজন্মকে যেমন সচেতন করা, তেমন নিজের আত্মার কাছেও ফিরে আসা। এবং আমাদের একটু পাশেই রয়েছেন জগন্নাথ হলের নানা পরিবেশনার খবর জানাতে আমাদের সাথে এখন যোগ দিবেন নাজমুস সালেহী। চলে যাচ্ছে তার কাছে। পুরো জাতি আজকে আসলে শোকার্ত। ২৫শে মার্চ কাল রাত যে ১৯৭১ সালে নেমে এসেছিল, তার সূচনা লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাক হানাদার বাহিনী হামলে পড়েছিল। বাঙালি ঘুমন্ত নিরস্ত্র শিক্ষাবিদ, শিক্ষক, কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে বিশ্ববিদ্যালয়ের উপরে আসলে তখন তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এই জগন্নাথ হলে অনেকগুলো মানুষকে তারা হত্যা করেছিল। আপনি জানেন যে তৎকালীন আল্লামা ইকবাল হল, অর্থাৎ এখন যে সার্জেন্ট জহুরুল হক হল, সেখানে শামসুন্নাহার হল এবং যে রোকেয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অঞ্চলটিতে তারা ২৫ মার্চ কাল রাতে প্রথমে এসে তারা এখানে হামলে পড়ে এবং অনেকগুলো মানুষকে আসলে হত্যা করে। যেই বাঙালি জাতির সেই বীর সন্তানদের স্মরণে আজকে সারা বিকেল ৪টার পর থেকে আসলে জগন্নাথ হলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আসলে স্মরণ করা হচ্ছে। বিকেল ৪টায় ছিল এখানে ক্ষুদে শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আপনি এখন দেখছেন যে ২৫ মার্চ কাল রাতে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের স্মরণে জগন্নাথ হলের যে উপাসনালয় রয়েছে তার মঞ্চে আসলে এখন দেশত্ববোধক গান এবং যে প্রেম ও দ্রোহের শোকের কবিতার পঙ্ক্তিমালার মাধ্যমে বিভিন্ন যে প্রেম, দ্রোহ এবং শোকার্ত কবিতার পঙ্ক্তিমালার মধ্য দিয়ে আসলে সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আসলে স্মরণ করা হচ্ছে। আপনি জানেন যে একেবারে শুরুর দিকে যখন ২৫ মার্চ কাল রাতে শুরুর যে হামলাটা হয়েছিল জগন্নাথ হলে, সেখানে আসলে অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক অনুদীপায়ন ভট্টাচার্য, সন্তোষ ভট্টাচার্য সহ তৎকালীন বিশ্ববিদ্যালয়ের এখনো যার নাম আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই, মধুসূদন দে, অর্থাৎ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুদা, তাকেও কিন্তু যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঞ্চলে ২৫ মার্চ কাল রাতেই পাক হানাদার বাহিনী বর্বরভাবে হত্যা করেছিল। তো তাদের সেই শহীদদের স্মরণ করে জগন্নাথ হল এক ধরনের যে শোকার্ত আবহ তৈরি হয়েছে, তেমনিভাবে এই শোকের আবহর মধ্য দিয়ে নতুনভাবে আবার ঘুরে দাঁড়ানোর তথ্যও কিন্তু এখানে আছে। এখানে আজকে রাত ৯টার সময় এই জগন্নাথ হলের যে শহীদ মিনার আছে সেখানে মোমবাতি প্রজ্বলন আছে। এরপরে মাননীয় উপাচার্য স্যারের নেতৃত্বে এখানে আলোচনা সভা আছে এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই জগন্নাথ হলে পুরো রাস্তার দুধারে তারা মশাল প্রজ্বলনের মাধ্যমে আসলে আজকে জাতির যে শ্রেষ্ঠ সন্তান যে শহীদরা রয়েছে স্মরণ করা হবে জগন্নাথ হল। তো এই ছিল আমার কাছে শহীদদের স্মরণে জগন্নাথ হলের সর্বশেষ খবর। জাফর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সহকর্মী নাজমুস সালেহী এবং এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী সাতিলা শারমিন জানাচ্ছিলেন ২৫শে মার্চ কাল রাত স্মরণে নানা আয়োজনের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। সমৃদ্ধি অর্জনের জন্যই জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে জাতির পিতা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানান শেখ হাসিনা। বলেন, পরাজিত শক্তির দোসররা বারবার চেষ্টা করেছে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে। সমুন্নত রাখার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধে যেসব মহাপ্রাণের আত্মত্যাগে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে শত্রুমুক্ত হয়েছিল বাংলাদেশ, তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও সরকারের পক্ষ থেকে আয়োজিত হয় স্বাধীনতা পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা।
জাতীয় দিবস এবার সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছর সর্বোচ্চ বেসামরিক এই নাগরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা পুরস্কারে ভূষিত জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ১৩ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। ৬৬ সালে তিনি ৬ দফা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সবার অংশগ্রহণে বঙ্গবন্ধু বাকশাল গড়ে তুললেও পরাজিত শক্তির দোসররা মিথ্যা অপবাদ ছড়িয়েছিল এর বিরুদ্ধে। জাতির পিতার যে উদ্যোগটা ছিল যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার জন্য সুনির্দিষ্ট কয়েকটা লক্ষ্য তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো শুরু হয়েছিল। শেখ হাসিনা বলেন, ২৫শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জোর প্রচেষ্টা চালাতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজী এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। শেখ হাসিনা বলেন, অব্যাহত উন্নয়নের ফলে বিশ্বের দাতা সংস্থাগুলো এখন আর করুণার চোখে দেখে না দেশকে, এটি এখন বড় অর্জন। আজকে বাংলাদেশের কথা শুনে মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। নবগঠিত ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোট গ্রহণ আগামী 5ই মে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 8ই এপ্রিল। ইভিএমে নেওয়া হবে ভোট, জানালেন ইসি সচিব। (1971) সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করা হয় সেই কাল রাতে। নৃশংস সেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আসেনি আজও। এসব বিষয়ে আলোচনায় চট্টগ্রামে পাহাড়তলী বধ্যভূমিতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। 1971 সালে লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। আর 71 সালে এই 25শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির ওপর। অপারেশন সার্চ লাইটের নামে তারা নিরীহ বাঙালিকে একে একে হত্যা করেছিল। এ বিষয়ে আজকে কথা বলার জন্য আমার সাথে আছেন দুইজন মুক্তিযোদ্ধা। আমার বাম পাশে আছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন, এছাড়া আমার ডান পাশে আছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরিদউদ্দিন। দুইজনকেই আমি আজকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা সভায় আসার জন্য। সেক্ষেত্রে প্রথমেই আমি যাচ্ছি মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের কাছে। আসলে মুক্তিযুদ্ধের 1971 সালে যে 25শে মার্চ কালো রাতের দিনটুকু চট্টগ্রামে কেমন ছিল বা সারা দেশে কেমন ছিল? ধন্যবাদ। 1971 সালে পাক হানাদার বাহিনী মার্চ মাসে তারা আমাদের জাতীয় সংসদে অধিবেশন স্থগিত করে তারা পাকিস্তান থেকে প্লেনে করে অস্ত্র সৈন্য এনে এবং এখানে চট্টগ্রামেও জাহাজে করে তারা অস্ত্র আনলেন। সে অস্ত্র খালাস করার জন্য চেষ্টা করে, কিন্তু মানুষের প্রতিরোধে, শ্রমিকদের প্রতিরোধে সেটা খালাস করতে পারে না। কিন্তু রাত্রে সেদিন 25 তারিখ রাত্রেবেলা ঘুমন্ত মানুষের উপরে নির্বিচারে হত্যা করে। তারা মনে করছে হত্যার মধ্য দিয়ে তারা মনে করছে বাঙালি জাতিকে স্তব্ধ করা যাবে, কিন্তু তারা বোকা সরকার পাশ করেছিল। তারা মানুষকে সেই হত্যা, সেই রাজারবাগ পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ লাইন সহ সারা বাংলাদেশে একযোগে তারা একসাথে মানুষকে হত্যা করে। সে কারো রাত, সেটা পৃথিবীর কোনো ইতিহাস নাই যে ঘুমন্ত মানুষের উপরে নির্বিচারে হত্যা করা। তাই সেই হত্যার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা বর্বর জাতি। সে বর্বরতার নৃশংসতা ছিল 1971 সালে 25শে মার্চ। তাই সেই দিন থেকে আমরা কালো রাত্রি বলি। তাই আজকে এই সরকার এই দিনটাকে আজকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করছে সারা বাংলাদেশে। আমরা 9টার সময় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনটি পালন করব এবং এর সাথে সাথে আমরা চাই সারা বাংলাদেশের মানুষ চায় আন্তর্জাতিকভাবে এই গণহত্যা দিবস এটা স্বীকৃতি দেওয়া হোক। এই কারণে মানুষ সেদিনকার সে গণহত্যা মানুষ মনে রাখবে এবং সে বর্বর পাকিস্তানিরা এইভাবে গণহত্যা করছে নির্বিচারে 30 লক্ষ লোকের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। তাই আমরা এখন শুনছিলাম আমাদের আসলে 25শে মার্চ কালো রাতে কিভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। আমরা এখন যাচ্ছি আরেকজন মুক্তিযোদ্ধার কাছে। আসলে 25শে মার্চ কালো রাত্রিতে আসলে কি ধরনের আসলে এখানে চট্টগ্রামে হামলা হয়েছিল বা নিরীহ মানুষকে কিভাবে হত্যা করা হয়েছিল? চট্টগ্রামে মূলত মার্চ মাসের প্রথম থেকে অর্থাৎ 3রা মার্চে কিন্তু এখানে গণহত্যা শুরু হয়েছিল অবাঙালিদের। তারা
ঢুকে পড়া পাকিস্তানিদের সহযোগিতায় অনেক লোককে হত্যা করেছিল। এবং সেই দিনও এই যে আমরা যেখানে ফয়সলে বধ্যভূমিতে বসে আছি, এই জায়গাটায় কিন্তু সেদিনে কিছু কিছু লাশ এখানে তারা ফেলে চলে গেছিলো। যারা জানতো যাদেরকে মারা হয়েছে তারা এখান থেকে এই লাশ নিয়ে গেছে। এইভাবে প্রতিটি দিন অত্যন্ত আতঙ্কের মধ্যে কেটেছে। আস্তে আস্তে কিন্তু এই চট্টগ্রামের যারা বাঙালি ছিল, যারা মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তা ভাবনা করছিল, যারা আন্দোলনে ছিল, ছাত্র নেতৃত্ব যারা ছিল, তারা কিন্তু এই দিনগুলোকে আস্তে আস্তে নিজেদের অধিকারে নিয়ে গেছিল। অধিকারে নিয়ে আসার পরে এইভাবে আস্তে আস্তে আসলো কি 25শে মার্চে আসার পরে একটা থমথমে অবস্থা ছিল। কেন জানি মনে হয়েছে কি যেন একটা থমথমে অবস্থা চট্টগ্রামের মধ্যে। এবং আমরা দেখলাম যে বেশ কিছু গাড়ি, সামরিক বাহিনীর গাড়ি, বিশেষ করে চট্টগ্রামের নেভালদের গাড়ি কিন্তু চট্টগ্রাম শহরে মুভ করছিল, পেট্রোলে ছিল। এইভাবে যখন রাত চলে আসার পরে আমরা তখন আমাদের একটা ক্যাম্প ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজে। এখানে মেডিকেল কলেজ থেকে ওইদিকে আছে আপনার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। সেখান থেকে দেখলাম যে যখন রাত 2:30-3টা হবে তখন কিছু আহত মানুষ ওই ক্যান্টনমেন্ট থেকে সামরিক বাহিনীর সিপাহীরা তারা কিন্তু এখানে আসা শুরু করলো। তারা হয়তো ঘুমিয়েছিল, তাদেরকে যখন গোলাগুলি শুরু করলো তাদের দেখা গেল যে তাদের কারো পরনে একটা লুঙ্গি আছে, কারো খালি গা, কারো পরনে হয়তো লুঙ্গিটাও নেই। এভাবে আহত অবস্থায় তারা এখানে আসতেছিল। তাহলে আমাদের একটা ধারণা ছিল যে আমরা যখন খবর পেলাম ঢাকাতে এভাবে হত্যাকাণ্ড হচ্ছে, তখন এখানে যারা সামরিক বাহিনীর লোকরা ছিল, আর বিশেষ করে আরও একটা সাকসেসফুল অপারেশন তখন চট্টগ্রাম হয়েছে। সেটা হচ্ছে যে মেজর রফিক সাহেব তখন ছিলেন এখানে ইপিআর, তৎকালীন সময় ইপিআর এর দায়িত্বে। এটা হলো হালি শহরে কিন্তু উনি ওনার ট্রুপস নিয়ে এই ক্যাম্পটাকে কিন্তু উনি তখন 25শে মার্চের আগে কিন্তু দখল করে ফেলেছিলেন। ধন্যবাদ। আমরা আসবো আবার আপনার কাছে। আমরা আবার যেতে চাই মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। আসলে আমরা যেখানে বসে আছি এটি পাহাড়তলী বধ্যভূমি নামে পরিচিত। এখানে প্রায় 5 থেকে 10,000 মানুষকে হত্যা করা হয়েছিল। এটি জল্লাদখানা নামেও পরিচিত। সেক্ষেত্রে চট্টগ্রামে কত বধ্যভূমি আছে এবং সেগুলো সংরক্ষণের কি উদ্যোগ নেওয়া হয়েছে? ধন্যবাদ। আমরা যেখানে বসে কথা বলছি এই জায়গাটা হচ্ছে, এখানে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে এবং মানুষের রক্তে এখানে সাগরের মধ্যে গিয়েছে। এই জায়গাটাকে বৌদ্ধভূমি হিসেবে আমরা বারবার দাবি করছি, এটাকে একটি চট্টগ্রামের বৌদ্ধভূমি হিসেবে তৈরি করার জন্য স্মৃতিস্তম্ভ, কিন্তু সরকার এবং বাইরে জায়গাটা অন্যরা দখল করে আছে। এই বিভেদ কারণে এটি এখনো সম্ভব হয় নাই। আমরা আজকে দাবি জানাবো এই গণহত্যা দিবসে এই জায়গাটাকে সরকার অনতিবিলম্বে এখানে একটি বৌদ্ধভূমিকে সত্যিকারভাবে সংরক্ষণ করে এখানে এই কাজটা করার জন্য আমি দাবি জানাই এবং চট্টগ্রামে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের জন্য আমি দাবি জানাচ্ছি। আমরা তখন শুনছিলাম মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। সেক্ষেত্রে সংক্ষেপে যদি বলতেন এই গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিটুকু যদি জানাতেন। এইসব দিবসের ব্যাপারে আমি প্রথমে বলে নিতে চাই যে আমরা যেটা ভাষা আন্দোলন করেছিলাম সেটা বিশ্বের কাছে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যে 7ই মার্চে যে বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিলেন, ভাষণটি ছিল কিন্তু কোনো লিখিত নয়, কোনো কর্মসূচি ছিল না, মিটিংয়ের কোনো ফর্মালিটি ছিল না। উনি আসছেন, মঞ্চে উঠছেন, বক্তৃতা দিয়েছেন। ধন্যবাদ। আমরা তখন কথা বলছিলাম মুক্তিযোদ্ধাদের সাথে। সেক্ষেত্রে আমরা জেনেছিলাম 25শে মার্চ কালো রাত্রে কিভাবে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছিল। তো সেই বিষয়ে আমরা 2 মুক্তিযোদ্ধার সাথে কথা বলছিলাম। চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি থেকে 25শে মার্চ কাল রাত বিষয়ে আলোচনা করতে 2জন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। অপেক্ষা আর কিছুক্ষণ, তারপরই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসে দিনের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের উদ্দেশ্যে দেবেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার। সেই কর্মযজ্ঞে চূড়ান্ত মহড়া করছেন 3 বাহিনীর সদস্যরা। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে চারপাশ। লাল সবুজের পতাকার আদলে সম্পূর্ণ সৌন্দর্য বর্ধনের কাজ। রং তুলির আঁচড়ে জীবন্ত হয়েছে স্মৃতি বিজড়িত স্থাপনা। 100 পরিচ্ছন্নতা কর্মীর অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেজেছে নবরূপে। পুরোপুরি প্রস্তুত। স্মৃতিসৌধে এখন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের জন্য
নিজেদের জীবনের বিনিময়ে যারা এনে দিয়েছে প্রিয় স্বাধীনতা, যাদের বুকে রক্তবিন্দু আজও জ্বলজ্বল করে একটি স্বাধীন পতাকায়, যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা পেয়েছি একটি মুক্ত স্বদেশ ভূমি। শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের স্মরণ করার প্রতীক্ষা তাই প্রহরবিহীন, অপেক্ষা আজীবন আর সার্বজনীন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। বড় বড় LED স্ক্রিনের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে আমরা ফুটিয়ে তুলি, মানুষের মাঝে সেটাকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। প্রতি বছরের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে আবারও নামবে লাখো মানুষের ঢল। আবারও বাঙালির শ্রদ্ধা আর ভালোবাসায় কৃতজ্ঞ চিত্তে স্বাধীনতার সুখ নিয়ে গৌরবে মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় স্মৃতিসৌধ। মৌসুমী মো, সময় সংবাদ, সাভার। জনপদের সময় আরও থাকছে। কিশোরগঞ্জে পুলিশ হেফাজতে বেধড়ক পিটিয়ে ছাত্রলীগ নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, অভিযুক্ত কনস্টেবল প্রত্যাহার। আগামী 5ই মে ভোট গ্রহণের দিন ধার্য করে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 8ই এপ্রিল, যাচাই বাছাই 10ই এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 17ই এপ্রিল। বিকেলে ইসি সচিবালয়ে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ জানান, এই নির্বাচনের সবকটি কেন্দ্রেই ভোট হবে ইভিএম এর মাধ্যমে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 8 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 10 এপ্রিল, আপিল দায়ের 11 থেকে 13 এপ্রিল, আপিল নিষ্পন্ন 14 থেকে 16 এপ্রিল, প্রত্যাহারের তারিখ 17 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 18 এপ্রিল আর ভোট গ্রহণ হবে 5 মে। 130টি ভোটকেন্দ্রের পুরোটাই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আবারও 25শে মার্চ প্রসঙ্গ। জাতীয় গণহত্যা দিবসে নানা আয়োজনের খবর জানাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ এবং রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার রতন সরকার। প্রথমেই যাচ্ছি আহাদের কাছে। হ্যাঁ, মহান স্বাধীনতা দিবস এবং গণহত্যা দিবস উপলক্ষে সিলেটে এখনও চলছে সাংস্কৃতিক পরিবেশনা। আগেও বলেছিলাম আমি আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। 3 দিন ব্যাপী তাদের এই অনুষ্ঠান চলবে। এটি শুরু হয়েছিল আজকে বিকেলে এবং এখন যেমনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটার এখন তারা নাটক মঞ্চস্থ করবে, কিন্তু তাদের মঞ্চ প্রস্তুতের কাজ এখন চলছে এবং এসব অনুষ্ঠান দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি সিলেটের সর্বস্তরের মানুষ এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। তারা বিকেল থেকে এখানে অবস্থান করছেন এবং এখানে কখনো নাটক, কখনো আবৃত্তি, আবার কখনো গান পরিবেশিত হচ্ছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে এবং এসব পরিবেশনার মাধ্যমে মূলত স্বাধীনতার যে অর্জনগুলো আছে, কিভাবে দেশ স্বাধীন হয়েছে, এই বিষয়গুলো মূলত ফুটিয়ে তোলা হচ্ছে এবং যেসব নাটকগুলো হচ্ছে এই নাটকে আমাদের যে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সংগ্রামের কাহিনী মূলত এইসব নাটকে ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে রাত 9টার দিকে সারা বাংলাদেশে যে অন্ধকার হয়ে যাবে, সিলেটেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে যে বুদ্ধিজীবীদের যে কবরস্থান আছে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানকার পাশাপাশি সিলেটের অন্যান্য আরও বেশ কয়েকটি জায়গায় এরকম সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, সর্বস্তরের নিরাপত্তা তারা দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সিলেটের সবশেষ খবর। চলে যাচ্ছে রংপুরে, সেখানে আছেন সহকর্মী রতন সরকার। শিক্ষা সংসদ রংপুর আহাত, আমরা আসলে সারা দেশের মতো আপনার সিলেট সহ সারা দেশের মতো রংপুরেও কিন্তু আজ 25শে যে মার্চ ভয়াল কালো রাত্রি সেটি পালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে সংগঠনগুলো রয়েছে তাদের একের পর এক পরিবেশনা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেশাত্মবোধক গান, বিশেষ করে
গণসঙ্গীত সহ যেসব কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের আসলে মাঝে মাঝে আলোচনার অনুষ্ঠানগুলো চলছে। আমরা দেখছি যে ইতোমধ্যে এখানে আমরা জানি যে আজকে মধ্যরাতের পর প্রথম প্রহরে আসলে ২৬ মার্চের শহীদ যারা মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হবে, তারও একটি প্রস্তুতি কিন্তু রয়েছে। এর আগে আমরা দেখেছি যে আসলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ২৫ মার্চের যে ভয়াল কালো রাত তার স্মরণে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে। কিছুক্ষণ আগে এখানে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বিভিন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক যেসব সংগঠন রয়েছে তাদের আহ্বানে আসলে এখানে একটি প্রদীপ প্রজ্বলন আমরা সেই ভয়াল কালো রাতের স্মরণে সেই প্রদীপগুলো এখনো প্রজ্বলিত অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা আসলে এখানে আজ সন্ধ্যা থেকে যে আয়োজনগুলো শুরু হয়েছে সেই আয়োজন কিন্তু মধ্যরাত পর্যন্ত চলবে। এখন এই শহীদ মিনারেই এখানকার যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকেও আসলে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হবে। তো এই ছিল ২৫শে মার্চ এবং ২৬শে মার্চ উদযাপনের রংপুরের খবর। আমরা ফিরছি স্টুডিওতে। রংপুর এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ২৫শে মার্চ স্মরণে নানা আয়োজনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার আব্দুল আহাদ ও রতন সরকার। কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলেকে থানা হেফাজতে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতরাতে সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, গতকাল বিকেলে সদর উপজেলা নির্বাচনে যশোদল টেক্সটাইল মিল কেন্দ্রে অশালীন আচরণের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি শফিকুল হক বাবুলের ছেলে তমালকে ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রাত 8:30টার দিকে সদর থানায় হ্যান্ডকাপ পরিয়ে তাকে বেধড়ক পেটায় পুলিশ কনস্টেবল ইমরান। এ সময় ডান পা ভেঙে যায় তমালের। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আজ দুপুরেও শহরের লিবারি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন সহপাঠীরা। শিক্ষার্থীরা জানান, আগামী ২৭শে মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে এ ঘটনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মৃত্যুঞ্জয়ী কুণ্ডু বাদী হয়ে উদার পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় হত্যা মামলা করেছেন। শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে হবিগঞ্জ থেকে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজার বিশ্ব রোডে পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ দুজনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নৃশংসতম ২৫শে মার্চ কালরাত স্মরণে নানা আয়োজন। আজও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি জাতীয় গণহত্যা দিবস। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা ও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। এবং স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। 1 দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।